একের পর এক আন্দোলন, সংগ্রাম, কর্মসূচি, প্রতিবাদ, ঘেরাও সবকিছুই আমরা দেখতে পাচ্ছি এবং রাজধানীতে এক ধরনের অচলাবস্থা তৈরি হচ্ছে। সেই সঙ্গে যানজট রাজধানীবাসীর এখন নিত্যদিনের সঙ্গী। কেন? ধন্যবাদ আপনাকে। এখানে আলোচনার অনেকগুলো বিষয় আপনি এনেছেন। কারণ আমি পিছন থেকে শুরু করি। যানজট হবেই, কারণ একটা আইডিয়াল শহরে 25% শূন্য খালি জায়গা লাগে, আপনার আসে 60%, তার আবার 3% দখল হয়ে থাকে, ফুটপাত, দোকান ইত্যাদি। তো আপনার যতই ট্রান্সপোর্ট বাড়াবেন যানজট হতেই থাকবে। সুতরাং রাস্তার ধারণ ক্ষমতা অনুযায়ী যতক্ষণ যানবাহন না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই যানজট থাকবে। এখন আমাদের দেশে তো জায়গাও নাই। আপনি ধরেন মালয়েশিয়ার মতো পুত্রজায়া, পাকিস্তানের মতো ইসলামাবাদ, এই শহর কিন্তু দেখেন সবসময় আপনাদের বায়ু দূষণ থেকে শুরু করে বসবাসের উপযোগী শহর হিসেবে ঢাকা শহর কখনো ফার্স্ট হয়, কখনো সেকেন্ড হয়, থার্ডের নিচে নামে না। অর্থাৎ এতে প্রমাণিত যে এই শহরটা আসলে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। এই শহর অন্তত পক্ষে রিলোকেট করা উচিত, অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ শহরটা আলাদা জায়গা হওয়া উচিত। সেটা তো এখন কোনো পরিকল্পনার মধ্যে নাই। সুতরাং যানজট চলবে, এটা মাথায় নিয়েই চলবে। হয়তো একটু কমানো যেতে পারে, কিন্তু যেহেতু রাজনৈতিক অস্থিরতা, সুতরাং এটা পারবে। যেমন বললেন ঢাকা শহরে আপনার আন্দোলনের নগরী। আপনি দেখেন এখন একমাত্র ঢাকায় এই সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন আন্দোলন ছাড়া যতগুলো আন্দোলন হয়েছে অধিকাংশই দেখেন ছাত্রদের আন্দোলন, অধিকাংশই। আপনি দেখেন এই আন্দোলনগুলো কেন হয়, দুটো কারণ। একটা হলো 5ই আগস্টের আন্দোলনের কারণে ছাত্রদের মনোজগতে একটা বিরাট পরিবর্তন হয়েছে, যে চাপ দিলেই দাবি আদায় হয়, এটা এক। দুই হলো ধরেন এই যে 11 তারিখে, এই মাসের 11 তারিখে 144 ধারা আপনার ভায়োলেট করে যে সময় দিল, এই যে সব পার্টি, ওই যে হাসনাতের নেতৃত্বে যে যমুনা ঘেরাও করা হলো, তখন তো আপনার ঠান্ডা পানি টানি দিল, 1 ঘন্টা সময় দিল, তার ভিতরে দাবি আদায় হয়ে গেল। সুতরাং এখন সবাই এই জন্য ভাবে যে চাপ দিলে, আন্দোলন নামলে চাপ দিলেই তো দাবি আদায় হয়, সুতরাং চাপ। আর এই আন্দোলনগুলো অধিকাংশই করতেছে ছাত্ররা। সুতরাং এইটা হচ্ছে কি, উপযুক্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। প্রথম দিকে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যার যার দাবি আপনারা করেন, আন্দোলন করেন, হ্যাঁ। তো এটা তো হয় না। রাষ্ট্র চালাতে হলে চেক অ্যান্ড ব্যালেন্স তো দরকার আছে। ধরেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হলো, 3 দিন আন্দোলনের পরে সব দাবি মেনে নিলেন ইউজির মাধ্যমে। আলোচনা করলে তো এখানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন অন্যায্য দাবি তো ছিল। আপনি আবাসিক ভাতা 70%, ওটা তো রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি না, যে ছাত্র ভর্তি হয়েছে সেটা ওখানে জায়গা বুঝেই ভর্তি হয়েছে। এখন ধরেন তাদের সমস্যা আছে, অনেক সমস্যা আছে, বুঝলাম, কিন্তু 70% ভাতা দিবেন, আবাসিক ভাতা, এই 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 70% ছেলেকে ভাতা দিবেন, এই দাবি যে বাঁধলেন, কোথার থেকে দিবেন? তারপরে একটা ফাঁক রাখছে, কিন্তু বলছে যে খুব দ্রুত কাজ শুরু হবে। একটাকে দাবি পাশ করা চাইছে না তারা, বাজেট পাশ অনতিবিলম্বে। এবং সেকেন্ড, তাদের যে বুড়িগঙ্গার ওপারে যে প্রজেক্ট, এটাও ঠিক শহরের বাইরে নেওয়া উচিত, হ্যাঁ। তো ওই একটাকে পাশ করতে হবে। তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার টাকা কোথায় পাবে? ওনারা বলছেন, ফাঁক দিয়ে বলে দিচ্ছেন কাজ শুরু করব। তো কাজ তো শুরু করলে তো হবে না, একটা ইটে গাঁথলেও তো কাজ শুরু হয়। আবার আন্দোলন ওরাই নামবে পরে। এই জন্য আমি বলছি যে একটা আন্দোলনের দাবি মানা হয় এমন পর্যায়ে যে আন্দোলনের চাপ দেয়, দাবি আদায় করা হয়। অর্থাৎ আন্দোলন, এই সরকারের যে স্টেপিংগুলো নেওয়া হয়, এতেই আন্দোলন আর উস্কায় দেওয়া হচ্ছে। আর এই সিটি কর্পোরেশনের যে আন্দোলনটা হয়েছে, এটা হলো যে কোর্টের রায় হয়ে গেছে, আপনার ইলেকশন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। এখানে আপনার এলজিআরডি মিনিস্ট্রি ওথ পড়াবে, সেখানে ল মিনিস্ট্রিতে আপনার কি কি তার সমস্যা বাড়ছে তার ভেটিং চাইছে। কেন? আপনি কোর্টে যাবেন, কোর্ট রায় দিছে, আপত্তি থাকলে কোর্টে যাবেন। কোর্টে না গিয়ে আপনি, এখন আজকে দেখলাম যে তার ভেরিফাইড ফেসবুকে দেখা 10টা সমস্যা দাঁড় করে দিয়েছে। আইনি জটিলতার কথা উল্লেখ করেছে। আইনি জটিলতা ওনার দেখার দায়িত্ব নাকি? এলজিআরডি মিনিস্ট্রি দেখার দরকার নাকি? আইনি জটিলতা থাকবে, কোর্ট দেখবে। যদি হয়ে থাকে তাহলে কোর্টে গেল না কেন? যেমনটি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছে যে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। গায়ের জোরে তো উনিও বসে আছে, উনি গায়ের জোরে বসে নাই।
উনি হেলিকপ্টারে চড়ছেন, উনি তো অপরাধ না, ওই ছাত্ররা তো কেমোথেরাপি খেয়ে গেছে, আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। নূতন বন্দোবস্ত, একে কোর্টের রায় আটকায় দেওয়া নূতন বন্দোবস্ত নাকি? আপনার আইনের শাসন থাকবে না, সুশাসন থাকবে না? আপনি কোর্টে আপত্তি থাকলে কোর্টে যাইতেন, কোর্টে আবার অ্যাপ্লাই করতেন যে এটা এইভাবে রং হয়েছে, ভুল হয়েছে, সেখান থেকে কারেকশন আনতেন। আপনি নিজে ক্ষমতা বলে, মিনিস্ট্রির ক্ষমতা বলে ওত না নিয়ে আটকায় রাখছেন কেন? জনাব এ বি আজিজ, এই বিষয়ে কিন্তু ইশরাক হোসেন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আসলেই কেমন কোন উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের মাঝে দেখেন? হলো যে ওনার ভাষাটা আমার বিবেচনায় একটু কর্কশ হয়ে গেছে। উনি তো এ ভাষায় কথা বলেন না, কিন্তু তারপরে এটার অর্থ যদি আমি বুঝি, উত্তরে একটা প্রশাসক বসায় দিছে না, এনারা বোধহয় এখানেও দক্ষিণেও একটা প্রশাসক বসায় দিতে চাইছিল। এইটা এই রায় দিয়ে গোলটোগোল্লা পাকে গেছে, এখানে প্রশাসক বসাইতে পারতেছে না, কারণ উনি তো এলজিআরডি উপদেষ্টা। দুই জায়গায় প্রশাসক হলে ঢাকা শহরটা নিয়ন্ত্রণে থাকতো। হ্যাঁ, এখন তো দক্ষিণের মেয়র যদি বসে যায় তাহলে একটা অংশ তো দক্ষিণের মেয়রই তো ইম্পর্টেন্ট এদিক থেকে, যদিও দুইটাই ইম্পর্টেন্ট। ধরেন ওখানে প্রশাসক, ওখানে কোনো উন্নতি হয়েছে, কোনো সেবা ব্যাহত হয়েছে। আমি তো বলতেছি যে মেয়র তো ছিলই না বহুদিন। এখন যদি প্রশ্ন অনেক আবার প্রশ্ন তুলছে যে মেয়রের তো সময় চলে গেছে। রায় যখন দিয়েছিল তখন কিন্তু সময় ছিল, এখন রায় চলে গেছে। কিন্তু সাদেক হোসেন খোকা মনে আছে, তার বাবা মেয়র ছিল তখন দেখছে সাদেক হোসেন খোকা যদি নির্বাচনে আসে তাহলে সে তাকে দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করাবে, ফেল করবে। তখন ওই সময় নিয়ে দুইটা এই উত্তর দক্ষিণ করলো। আরেকটি বিষয় জানতে চাই, যেমনটি ইশরাক হোসেন বলেছে যে সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। যদি তাই হয়ে থাকে তাহলে ঢাকাবাসীর ব্যানারে যে আন্দোলন চলছে নগর ভবনে, সেটি কি পরিকল্পিত? না, যেহেতু আটকায় দিচ্ছে, এটা তো পরিকল্পিত নাইলে আসে কেন? ঢাকাবাসী কি ওখানে তো ঢাকাবাসী তো আর যাচ্ছে না, ঢাকাবাসী আছে সাথে তো তার পলিটিক্যাল ফেলো আছে না, লোকজন আছে না, আছে তো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার বক্তব্য একটাই জায়গায়, কোর্টের রায় যে আটকাই দিলেন সেটা বাস্তবায়ন করলেন না, প্রজ্ঞাপন পর্যন্ত জারি হয়ে গেছে। ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করে তাদেরকে ওত পড়াতে দিয়েছে। ইলেকশন কমিশন তো একমাত্র কোর্ট ছাড়া কারো এখতিয়ার নেই, ইন্ডিপেন্ডেন্ট বডি। আপনি তাকে এলজিআরডি মিনিস্ট্রি কি করে চ্যালেঞ্জ করলেন? আপনি তাহলে তো থাকে সরকারের অর্গান থাকে। আপনি ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করে দিছে, আপনি সেটাকে ঠেকাই দিয়েছেন, কোর্টের রায় ঠেকাই দিয়েছেন, তাহলে দেশটা চলতে দেবেন না? আপনি দেশটা তো চলতে দেওয়ার ইচ্ছা নাই। সুতরাং এখন ইশরাক হোসেন যা তালা মেরে দিছে, তার মানে সমর্থকরা তালা মেরে দিছে, এখন এটা ডেডলক তো তৈরি হয়েছে। এখন একটা সময় আরেকটু হয়তো এখনো কাবু হয় নাই, আরেকটু জোরে ধাক্কা দিলে